গিনিপিকগুলো দেখেন, এটা হচ্ছে আমার অ্যালবিনো গিনিপিক একটা আছে, খুবই কষ্ট করে ম্যানেজ করছি। লাভবার্ড পাখি থেকে শুরু করে সবগুলো পাখির সিড মিক্সের দাম কিন্তু এখন অনেক বেশি, যার ফলে এই সবজিগুলো দেওয়ার মাধ্যমে আমরা পাখিদেরকেও ভালো রাখতেছি এবং আমাদের খরচও কমে আসতেছে। এখানে ঢ্যাঁড়স আছে 1 কেজি, পটল আছে হাফ কেজি, আর এই সবজিটার নাম আপাতত আমার মনে পড়তেছে না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন। তো এই সবজিটাও অনেক ভালো পাখি খায়। তো এই সবগুলো সবজি আজকে আমরা মিক্স করে আমাদের পাখিদেরকে পরিবেশন করব এবং কিভাবে পরিবেশন করব আপনাদেরকে দেখাবো। তো সবজিগুলো প্রথমে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে আমরা যেহেতু রিসেন্ট লাভবার্ড পাখিদেরকে হারিয়ে দিয়েছি ইয়েলো ফিশারগুলোকে, ওরা নেস্টিং হিসাবে এই সবজিগুলো টানার চেষ্টা না করে। সবগুলো সবজিকে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা বাটিতে পাখিদেরকে পরিবেশন করব। পাখির পরিমাণ অনুযায়ী কোন কলোনিতে কী পরিমাণ সবজি দিতে হবে সেটা কিন্তু একটা আন্দাজ করে নিতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে পাখির পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে এগুলোকে ভাগাভাগি করে নিচ্ছি, যাতে করে সবগুলো কলোনিতেই মাপ মতো আমরা সবজিগুলো দিতে পারি। তো যে কলোনিতে পাখি বেশি সেই কলোনিতে কিন্তু সবজির পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবজিগুলোকে একদম আমরা বাটিতে ভাগাভাগি করে নিয়ে, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদা করে নিয়েছি এবং একটা বাটিতে সবজি বেশি আছে কম আছে এটা হচ্ছে পুরোটাই আইডিয়ার উপরে, কোন কলোনিতে কী পরিমাণ পাখি আছে তার উপরে নির্ভর করে। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব পাখির কলোনিতে এবং পাখিদেরকে এই সবজিগুলো দিয়ে দেবো। এই বাটিগুলোতে আমরা হচ্ছে এগ ফুড দেই এবং নিচের ঝুড়িতে আমরা শাকসবজি দিই, বাট আজকে যেহেতু সবজিগুলো আমরা কেটে কেটে দিচ্ছি, যার ফলে কিন্তু এগুলো হচ্ছে আমরা সফট ফুডের বাটিতে বা এগ ফুডের বাটিতেই দিয়ে দিলাম। এখান থেকেও পাখি খুব সুন্দরভাবে খেতে পারবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইয়েলো ফিশারের কলোনি। এই কলোনিতে মোটামুটি বেশ অনেক পাখি আছে, যার ফলে এই কলোনিতে একটু সবজি বেশি দেওয়া হয়েছে। আর অন্যান্য কলোনিতেও কিন্তু পর্যাপ্ত পাখি আছে, যার ফলে সেই পাখি অনুযায়ী হচ্ছে আমরা আলাদা আলাদা করে সবজিগুলো দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হচ্ছে পার্সোনাটা লাভবার্ডের কলোনি। এই কলোনিতেও কিন্তু সবজি দিয়ে দেওয়া হলো। কলোনিতে যদি আমরা অবস্থান করি সেই অবস্থায় কিন্তু পাখি খাবে না, যার ফলে সবজি দিয়ে আমাদের বের হয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ব্লু ফিশার, পার ব্লু ফিশার, এই যে একটা মিক্স কলোনি করা সেইটা, এবং এইটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি। দেখতে পাচ্ছেন নন ফিশার লাভবার্ডগুলোও কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তো সবজিগুলো তো আমরা আলাদা ঝুড়িতে দেই এবং হচ্ছে সফট ফুড বা এগ ফুডগুলো কিন্তু আমরা বাটিতে দিই, বাট আজকে ছোটো ছোটো করে যেহেতু কেটে নিয়েছি যার ফলে কিন্তু বাটিতে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের ফিশার অপালাইন লাভবার্ডের কলোনি। এখানে গ্রিন ফিশার আছে, ইয়েলো ফিশার আছে, তারপরে অ্যালবিনো ফিশার আছে, সবগুলো মিক্স করে ছাড়া আছে, যেভাবে হচ্ছে ওয়ার্কিং পেয়ারগুলো নিয়ে ছাড়লে আমাদের ভালো রেজাল্ট আসবে। তো এগুলোকেও দিয়ে দিলাম। আর ছাগলগুলোকে দেখেন, আমরা বর্ষার সময় ছাগলগুলোকে বাইরে বের করতে পারতেছি না, যার ফলে কিন্তু বারান্দার উপরে এদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে হচ্ছে। বাইরে থেকে এক্সট্রা করে ঘাস এনে হচ্ছে রুমে দিয়ে দিতে হচ্ছে। কিছুই করার নাই, এই বর্ষার এই সময়টা এইভাবেই থাকবে। আর এখানে দেখেন গিনিপিকগুলো দেখেন, এটা হচ্ছে আমার অ্যালবিনো গিনিপিক একটা আছে, খুবই কষ্ট করে ম্যানেজ করছি। গিনিপিক তো সচরাচর খুব একটা রেয়ার না, বাট অ্যালবিনো গিনিপিকটা কিন্তু একদম রেয়ার। এটা একদম ফুললি হোয়াইট এবং চোখ লাল। তো এভিয়ারিতে মোটামুটি কাজ করতেছিলাম, এর মধ্যে আমার একজন স্যার আসলেন। উনি হচ্ছে কিছু পাখির জন্য নেস্টিং ম্যাটেরিয়াল নেবেন এবং 2টা খাঁচা নেবেন। এই নেস্টিং ম্যাটেরিয়ালগুলো আমরা হচ্ছে পর্যাপ্ত কালেক্ট করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক নেস্টিং ম্যাটেরিয়াল আছে। এখান থেকে হচ্ছে ওনাকে আমি কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি। ওনার যেহেতু আলাদা একটা কলোনি আছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা লাভবার্ড পাখির কলোনি, তো ওই কলোনির জন্যই কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দরকার। আর এই নেস্টিং ম্যাটেরিয়ালগুলো পাখির জন্য একদম বেস্ট হয়, সবচাইতে ভালো, এবং এটা দিয়ে বাসা তৈরির ফলে আমি হচ্ছে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এবং পাখির যে বাচ্চার যে পা পেঁচিয়ে যাওয়া বা পা নষ্ট হওয়ার যে একটা সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পেয়েছি। তো নেস্টিং ম্যাটেরিয়ালগুলো আপনাকে ভালো করে দেখে, এটা কিন্তু সামটা বা ঝাড়ুতে ইউজ হয়, তো সেটারই একটা ছাঁটাই করা অংশ বা ডাস্ট যেটা, সেটা আমরা আলাদা করে সুন্দর করে তুলে এনেছি। তো সব মিলিয়ে খাঁচা এবং নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দেওয়ার পর ওনারা কিন্তু চলে যাচ্ছে এবং আমরা বের হব একটু ঘোড়াটাকে নিয়ে আজকে বাইরের দিকে ঘুরতে যাব। পাখিদেরকে খাবার দেওয়ার পর অলরেডি হচ্ছে বিকাল হয়ে গেছে, তো আমরা এখন হচ্ছে একটু আজকে ঘোড়ায় চড়বো। বেশ কয়েকদিন যাবত আমরা হচ্ছে ঘোড়ায় উঠি না। দেখতে পাচ্ছেন বাগানে ছাড়া আছে এখানে, আর হচ্ছে একটা দড়ি আছে এক্সট্রা, ইজিলি ধরা যাবে, বাট একটু কাছে যাওয়া যাচ্ছে না। ও আজকে একদম লাফালাফি করতেছে, চাচ্ছে না যে আমরা ওকে ধরি। মূলত এই ঘোড়াটার পিঠে আমি আর জোনায়েদ আমরা দুইজনই বেশি চড়ি, তো যার ফলে আমাদের দুইজনকে খুব ভালো করে চেনা। আর এই সময়টাতে আমরা যেহেতু রাইড করতে পারি এই আইডিয়া ওরও আছে, যার ফলে ও কিন্তু কাছে আসতে দিচ্ছে না। এমনিতেই আমাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশে, বাট এই সময় ও চাচ্ছে না আমরা ওকে ধরি। তো যাই হোক, জোনায়েদ অনেকক্ষণ ট্রাই করার পর ভয় পাচ্ছিল,
তো আমি একটু চেষ্টা করতেছি, বাট আমিও যে ভয় পাচ্ছি না ব্যাপারটা এমন না। ও যদি মজার ছলেও একটা লাথি দেয়, আমি সবসময়ই বলি যে ও যদি মজার ছলেও একটা লাথি দেয়, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। তো যাই হোক, যার ফলে একটু সাবধানতা অবলম্বন করে ঘোড়াটাকে ধরার ট্রাই করতেছি। দেখেন, তো দড়িটা যেহেতু ধরে ফেলছি, আর দড়িটা ধরলেই ও পুরোপুরি কন্ট্রোলে। ও যখন বুঝবে যে দড়িটা টান পড়বে, তখন কিন্তু ও আর লাফালাফি করবে না, ও বুঝবে যে হচ্ছে ও আমাদের কন্ট্রোলে আছে এখন। তো আর দেরি করবো না, চটপট আমরা হচ্ছে ঘোড়াটাকে লাগাম দিয়ে দিব, এবং লাগাম দিয়ে ছোট্ট একটা পন্স আমরা ওর পিঠে বাঁধি সবসময়, যাতে করে একটু রাইড করার সময় একটু হচ্ছে আমরা কমফোর্ট ফিল করতে পারি। তো যার ফলে হচ্ছে ঘোড়াটাকে টোটালি রেডি করে জোনায়েদ ফার্স্ট উঠতেছে ঘোড়ার পিঠে। আজকে বেশ কয়েকদিন পর আবার আমরা হচ্ছে ঘোড়াকে রাইড করতেছি, যার ফলে কিন্তু উল্টাপাল্টা হচ্ছে আচরণ করতে পারে। তো যেমনটা ভাবছিলাম ঠিক তেমনটাই হলো শুরুতেই। ঘোড়া সরাসরি চলতে চলতে একদম আমাদের বাগানের যে বেড়ার যে নেটগুলো আছে, এই নেটের সাথে যে হচ্ছে থেমে গেল। ও এই ধরনের আচরণ করে যাতে আমরা হচ্ছে ওর পিঠ থেকে নামতে বাধ্য হই। তো বারবার এই ধরনের আচরণ করতেছিল, রাস্তা দিয়ে সোজা যেতে যেতে দেখা যাচ্ছিল রাস্তার ধার দিয়ে জঙ্গলের ভিতরে চলে যাচ্ছিল, যাতে করে আমরা হচ্ছে ওর সাথে হার মেনে যাই এবং আমরা ওকে হচ্ছে ছেড়ে দিই, আমরা যাতে রাইড না করি। বাট আসলে ঘোড়ার সাথে আসলে জেদ করে হচ্ছে আমাদের টিকে থাকতে হয়, এতে করে কিন্তু ও দ্রুত বসে আসে। তাছাড়া যদি আমরা এই অবস্থায় ওকে ছেড়ে দিই, ও কিন্তু রিপিটেডলি বারবার এই কাজটাই করতে থাকবে। ও জানবে যে আসলে এইটা করলে ওর হচ্ছে রিলিজ পায় বা ওকে আমরা হচ্ছে ছেড়ে দিই, যার ফলে কিন্তু এই অবস্থাতে আমরা ওকে ছাড়তে পারবো না। ও যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না চলবে, ততক্ষণ পর্যন্ত ওকে আমরা এইভাবে একদম পুরোপুরি ছেড়ে দিই, বা যদি আমরা লাগাম খুলে দিই, ওকে যদি নর্মালি ছেড়ে দিই, তাহলে কিন্তু ও আর পরবর্তীতে কথা শুনতে চাইবে না। তো যাই হোক, পরে আমরা ফাঁকা জায়গাতে বেশ অনেকক্ষণ রাইড করলাম। মোটামুটি কিছুক্ষণ হচ্ছে ফাঁকা জায়গাতে রাইড করার পর ও ঠিক হয়ে গেছে। ও যেহেতু বুঝতে পারছে আমরা ছাড়তেছি না, ওকে ভালোভাবে ওর চলতেই হবে, তখন কিন্তু ও হচ্ছে একদম নর্মাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফাইনালি হচ্ছে অনেকক্ষণ চেষ্টার পরে একদম কন্ট্রোলে চলে আসছে, এখন একদম ভালোভাবে চলতেছে, কোনো আর প্রবলেম করতেছে না। সো ওভারঅল খামারের কাজগুলো শেষ করে বিকালে আমরা হচ্ছে একটু ঘোরা নিয়ে সময় কাটাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।